প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। শহীদ ওসমান হাদি গত বছর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর তার আগে 12 ডিসেম্বর ঢাকায় পল্টনে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। আর তাকে যিনি গুলি করেছিলেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। সেই ফয়সাল করিম মাসুদ ধরা পড়েছে ভারতীয় পুলিশের হাতে, তার সহযোগী আলমগীর হোসেন সহ। সো এইটি নিঃসন্দেহে শুধু ইনকিলাব মঞ্চের সদস্য ভাই বোনদের জন্য না, সারা বাংলাদেশের মানুষের জন্য একটি সুসংবাদ। খুবই খুশির খবর এটি। সেই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ধরা পড়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য খবর এই বিষয়ে ইতিমধ্যে আছে, তো নিশ্চয়ই আপনারা জেনেছেন বিষয়টি। তো শহীদ ওসমান হাদি, যেটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চের হয়েও তিনি আসলে হয়ে উঠেছিলেন সারা বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে সকলের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন ওসমান হাদি, বিশেষভাবে তার মৃত্যুর পর। কারণ জীবিতাবস্থায় অনেকেই তার সম্পর্কে হয়তো সেভাবে জানতেন না বা জানবার সুযোগ হয়নি। তার মৃত্যুর পর আমরা তাকে আরও বেশি করে জানলাম তার সম্পর্কে। জীবদ্দশায় আমরা হয়তো খণ্ডিত ওসমান হাদিকে চিনতাম, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিচিত আরও অনেককে দেখেছি হাদিকে নিয়ে গবেষণা করতে এবং হাদি সম্পর্কে যত তথ্য যত জায়গায় পাওয়া যায় সব তথ্য সংগ্রহ করতে। তো গবেষক অনেক বেড়ে গেছেন হাদি বিষয়ে বাংলাদেশে। আর সেটি এমনি এমনি হয়নি, কারণ হাদি পেছনে কিছু রেখে গিয়েছিলেন যা ব্যতিক্রমী। রাজনীতি তো বাংলাদেশের অনেকেই করছেন, হাদিও রাজনীতি করতেন, কিন্তু হাদির রাজনীতিটি ভিন্ন মাত্রা পেয়েছিল, ভিন্ন আদর্শের কথা প্রচার করতেন। এবং হাদি ছিলেন একজন সেলফলেস মানুষ, অর্থাৎ নিজের স্বার্থ বলতে তার কাছে কিছু ছিল না। নিবেদিত প্রাণ একজন সংগঠক এবং ইনকিলাব মঞ্চের প্রাণ পুরুষ। তো প্রিয় দর্শক শ্রোতা, হাদির হত্যাকারী কিভাবে ধরা পড়ল? আমরা তো আগে থেকেই জানতাম। গত বছর যখন 12 ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হলেন, প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, তারপর এভার কেয়ারে তার চিকিৎসা চলল। সেখান থেকে তাকে নেওয়া হলো সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বাংলাদেশে তার লাশ আসে। তো তখন থেকে আমরা জানি যেদিন হাদি গুলিবিদ্ধ হলেন 12 ডিসেম্বর, সেদিনই হত্যাকারীরা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন, এমন তথ্য সেদিনই কিন্তু প্রচার হয়েছিল। তো এরপর আরও অসংখ্য তথ্য এই সংক্রান্ত ছড়িয়ে পড়েছিল, কিছু সত্য, কিছু গুজব, কিছু অতিরঞ্জিত। বাট এইটুকু জানা গিয়েছিল অনেকটা নিশ্চিতভাবেই যে হাদির হত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে। ভারতীয় পুলিশও কিন্তু লুকোচুরি করছিল বিষয়টি নিয়ে, তারা অস্বীকার করছিল যে তারা এমন কিছু জানেন না। তো এখন মনে হচ্ছে তারা আসলে জানতেন। তো সেটি তাদের অ্যাক্টিভিটিতেই প্রমাণ হলো। প্রিয় দর্শক শ্রোতা, শনিবার রাতে মধ্যরাতের পর বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় সেখানকার স্পেশাল টাস্ক ফোর্স, STF বলে তারা কলকাতায়, সেই স্পেশাল টাস্ক ফোর্স বা STF-এর সদস্যরা শনিবার মধ্যরাতের পরে হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। এবং আজ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে STF-এর পক্ষ থেকে জানানো হয় যে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন এই দুজন বাংলাদেশে হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তারা ভারতে আশ্রয় নেন, মেঘালয় দিয়ে পালিয়ে ঢুকেন এবং ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করবার পর অবশেষে সম্প্রতি তারা পশ্চিম বাংলার বনগাঁয়ে অবস্থান করছিলেন। আর তাদের উদ্দেশ্য ছিল অনুকূল মুহূর্তে তারা বাংলাদেশে আবার ঢুকে পড়বেন। এই হলো STF-এর বয়ান। এবং তারা তাকে পুলিশে দিয়েছিলেন, কোর্ট হয়ে তারা আবার পুলিশের জিম্মায় আছেন, তাদেরকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ চলছে। তো এইটি একই সঙ্গে খুশির খবর এবং একই সঙ্গে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়টি নতুন করে অনেকগুলো বিষয় সামনে নিয়ে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি খবর তো আমরা পেয়ে গিয়েছি, পত্রিকায় পড়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি। তো কিছু প্রশ্ন আসলে সামনে এসে যায়।
আর সেই প্রশ্নগুলো হলো, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করেছে হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনবার জন্য। ভারতকে অনুরোধ করা হয়েছে, ভারত প্রথমত অস্বীকারই করে যাচ্ছিল, তাদের নলেজের বাইরে ছিল বিষয়টি, এমনই একটি ব্যাপার ছিল। তো ভারত এই বিষয়ে আমাদের সহযোগিতা করেনি, সোজা সাপটা বলতে গেলে। আর সহযোগিতা আগে থেকেই করেনি, যবে থেকে হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিলেন এবং হাসিনার অসংখ্য লুটেরা মন্ত্রী এমপি ভারতে গিয়ে আশ্রয় নিলেন, সেই 5 আগস্টের পর, 5 আগস্ট থেকে তো বাংলাদেশ বিভিন্ন সময়ে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক দুভাবেই ভারতকে অনুরোধ করেছিল যাতে হাসিনাকে এবং হাসিনার লেসপেন্সারদের ফেরত দেওয়া হয় বাংলাদেশে। তো ভারত এই বিষয়ে কখনোই কোঅপারেট করেনি এবং অনেক সময় তারা চুপ ছিল, এমনকি আমাদের অনুরোধের জবাবও দেয়নি, এরকম হয়েছে। তো আমরা একটি টোটাল নন কোঅপারেশন দেখেছি ভারতের পক্ষ থেকে, অসহযোগিতা। তাই ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দেবে সেই আশা আমাদের ছিল না, বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, কোনো লাভ হয়নি। আর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিশেষভাবে যেহেতু সরকার প্রধান ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে এবং হাসিনার গদি হারানো ইত্যাদি সব কিছু মিলিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক গিয়ে পৌঁছেছিল একেবারে তলানিতে। তো এরকমটি ছিল বিএনপি সরকার গঠন করবার আগ পর্যন্ত, তলানিতে ছিল সম্পর্ক ভারতের সঙ্গে। ভারত বলেই দিয়েছিল অধ্যাপক ইউনূসের সঙ্গে বা তার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা ডিল করবে না, তারা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। তো তারা সেই নির্বাচিত সরকার পেয়ে গিয়েছে, এখন বিএনপি সরকার গঠন করেছে। তো বিএনপি নির্বাচনের আগে থেকেই শোনা গিয়েছিল যে ভারতের সঙ্গে বিএনপির একটি বন্দোবস্ত হয়ে গিয়েছে, একটি দফা রফা হয়ে গিয়েছে। সেটি কীরকমের, এটি কোনো সুস্পষ্ট প্রমাণ দিয়ে বলা সম্ভব নয়, বাট জনপরিসরে এমন একটি আলাপ ছড়িয়ে পড়েছিল যে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী যে দেশে আসছেন, ভারত অনুমোদন দিয়েছে বলে তিনি দেশে আসতে পারছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে বিষয়টি সেভাবে দেখি না, কারণ তারেক রহমান তার নিজ দেশে আসবেন, সেখানে ভারতের অনুমতি কেন লাগবে? বাট এমন একটি কথা রটে গিয়েছিল, কারণ আসলে এইটি দোষও দেওয়া যায় না যারা এই কথা বলছিলেন বা বলছেন এখনো, কারণ তারেক রহমান সাহেবের আমাদের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সেই সময় এই জাতীয় প্রশ্নগুলির উদ্রেক করেছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি আমার একার উপর নির্ভর করে না। তো এইটির বিশ্লেষণে অনেকে ভেবে দেখেছেন, পরবর্তীতে ইমিডিয়েট পরে যেহেতু তিনি চলে আসতে পারলেন এবং এসে নির্বাচনে অংশগ্রহণ করলেন, প্রধানমন্ত্রী হলেন, সব ঠিকঠাক চলল। তো তখন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখালো, যতটা পজিটিভলি, আমরা খুশি তাতে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত থেকে জয়শঙ্কর ছুটে আসলেন, মোদির বার্তা নিয়ে আসলেন। তো এই সব কিছু মিলিয়ে এবং তারেক রহমান সাহেবের লন্ডনে থাকা অবস্থায় সেই বক্তব্য যে দেশে আসা তার একার উপর নির্ভর করে না, নানান ডালাপালা ছড়িয়ে অনেক কথার জন্ম দিয়েছিল, অনেক প্রশ্নের উদ্রেক করেছিল। তো এর মধ্যে মূল যে বিষয়টি, মোটা দাগে যে ভারতের সঙ্গে বিএনপির একটি বোঝাপড়া আছে, সেই জন্যেই বিএনপি নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের বয়ান তৈরি করছিল, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, মোটামুটি এরকম একটি ভূমিকায় তাদের দেখা গিয়েছে। এবং নির্বাচনের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলছে, এটা করছে, ওটা করছে, অনেক কিছুই করছে। কোনো কোনো জায়গায় বিএনপির লোকেরা দাঁড়িয়ে থেকে অফিস খুলতে দিয়েছে, আবার কোনো কোনো জায়গায় বিপরীত চিত্রও ঘটেছে, ছাত্রদল যুবদলের ছেলেরা পিটুনি দিয়েছে দু এক জায়গায় আওয়ামীদের। তো সব কিছু মিলিয়ে একটি ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, আর সেই ধোঁয়াশা তৈরি করেছিল বিএনপি আসলে। তো এইখানে ব্যক্তি তারেক রহমানের আমি তেমন দায় দেখি না, কারণ তিনি তো দেশেই ছিলেন না, যা কিছু করবার এখানে কেন্দ্রীয় স্থানীয়ভাবে বাংলাদেশে থাকা সিনিয়র নেতারাই করছিলেন। তো আমরা যা দেখছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির যে রসায়ন জমে উঠেছিল নির্বাচনের আগে থেকেই, তো সেই রসায়ন মোটামুটি বেশ ভালোই জমেছে এবং আগামী দিনেও ভালোই জমবে বলে মনে হচ্ছে। তো আমি এখন হাদির হত্যাকারীর গ্রেপ্তারের সঙ্গে বিএনপির রসায়ন কেন মেলাচ্ছি, বিষয়টি আসলে কি, এরকম কিছু আছে কিনা? প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে ইউনূস সরকারের সঙ্গে কোঅপারেট করবে না, তারা বলে দিয়েছিল, আর নির্বাচিত সরকারের সঙ্গে করবে। সো নির্বাচিত সরকারটি এখন বিএনপির। তো ইন্ডিয়ার বা ভারতের সেই বয়ান থেকেও সেটি যাচ্ছে, বিষয়টি এরকম যাচ্ছে। আর ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতে ছিলেন,
ভারতের সব দৈনিকে, কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে মেইন স্ট্রিম পত্রিকা, এমন কোনো পত্রিকা ভারতের ছিল না, এমন কোনো মিডিয়া, টিভি স্টেশন ছিল না, চ্যানেল ছিল না যেখান থেকে ফয়সাল করিম মাসুদের ছবি প্রচারিত হয়নি। তো এই সব কিছুতে ফয়সাল করিম মাসুদ ভারতে অনেকের কাছে একটি পরিচিত মুখ, একেবারেই পরিচিত চেহারা। তো ভারতে এই দীর্ঘ সময়, সেই 12ই ডিসেম্বরের পর তিনি লুকিয়ে থাকলেন নিরাপদে কিভাবে? আরও আগেই তার গ্রেপ্তার হয়ে যাবার কথা, আরও আগেই ভারতীয় পুলিশের সক্ষম হবার কথা তাকে ট্রেস করবার ব্যাপারে এবং তাকে গ্রেপ্তার করবার ব্যাপারে। তো সেটি আমরা দেখিনি। এখন বেশ চট করে তাকে পাওয়া গেল, পুলিশ হঠাৎ করে সেখানে তৎপর হয়ে উঠলেন, স্পেশাল টাস্ক ফোর্সও খুব আগ্রহী হয়ে উঠলেন, আন্তরিক সবাই, গ্রেপ্তার হয়ে গেল, স্বীকারোক্তি হয়ে গেল, এখন অতিরিক্ত জিজ্ঞাসাবাদ চলছে, সব সুন্দর চমৎকার। তবে কি এসটিএফ বা ভারতীয় পুলিশ সেই মাহেন্দ্র খনের অপেক্ষা করছিল যে এই অপরাধীকেও তারা ফেরত দেবে না, বিএনপির হাতে দেবে, তার নামে দেবে না, এরকম কি বিষয়টি? কেউ যদি সেভাবে মেলাবার চেষ্টা করে তাদেরকে কি দোষ দেওয়া যাবে? তো সব কিছু বিবেচনায় মনে হচ্ছে যে ভারত অপেক্ষা করছিল যে তারা কখন বিএনপির হাতে ফয়সাল করিম মাসুদকে ফেরত দেবে। তো এইটি যে কোনোভাবেই দিয়ে থাকুক, আমি ব্যক্তিগতভাবে এটিকে খুবই প্রশংসা করছি, এবং প্রিয় দর্শক শ্রোতা আপনারাও নিশ্চয়ই প্রশংসা করবেন। মূল কথা হলো যে সে হত্যাকারী গ্রেপ্তার হতে হবে, বাংলাদেশে ফিরে আসতে হবে, এবং নিশ্চয়ই এখন তার বাংলাদেশে ফিরে আসবার রাস্তা খুলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা খুব তাড়াতাড়ি হয়তো সেখানে যেই সব লিগাল প্রসিজার্স আছে সেগুলো শেষ করার পর হয়তো তাকে আমরা বাংলাদেশে দেখতে পাবো, খুব তাড়াতাড়ি দেখতে পাবার কথা, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, তো প্রত্যাবাসন চুক্তি আছে। সেই চুক্তির আওতায় আমরা হাসিনাকেও চাইছিলাম, যদিও এখানে বিধি ভঙ্গ হয়েছে, হাসিনাকে তারা দেয়নি। তো দেখা যাক, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, হাসিনাকেও হয়তো কোনোদিন আমরা ফেরত পেতে পারি, তবে কোন বন্দোবস্তে, কোন দফা রফায় সেটিও আমরা জানবো হয়তো, বাট এমন কিছুর বিনিময়ে না যেটি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিতে হবে। আর ভারতের এই উদ্যোগকে আমরা ধন্যবাদই জানাবো, যে কারণেই হোক তারা ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে এবং নিশ্চয়ই ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু করবে। এই জন্য ভারত একটি ধন্যবাদ পেতে পারে, আলটিরিয়র মোটিভ যাই থাকুক না কেন, এবং বিএনপিকেও একটি ধন্যবাদ আমি দিতে চাই এখানে ছোট করে হলেও। সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করব আগামী দিনে এই বিষয়ে আরও অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। সেই জন্যে ধন্যবাদ, সঙ্গে থাকবেন।